পলিটিক্যালের শিকার হয়ে অ্যাকচুয়ালি আমি আমাকে আমাকে চাকরিচ্যুত করা হলো আর কি, সোজা কথা। যখন আমি ওই যে শহরে থাকার জন্য চেষ্টা করছিলাম, তখন আমার বর্তমান যে ফাদার ইন ল, শ্বশুর, ওনাকে কিন্তু বলেছিলাম, হ্যাঁ, আমাদের গ্রামে একটা বাড়ি আছে, আবার শহরে একটা বাড়ি ছিল, যে আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন, আমি যাতে একদিন লেখাপড়া করতে পারি ভালোভাবে। উনি ব্যবস্থা করেছেন, অনেক উনি করেন নাই। তো একদম রিভেঞ্জ কাকে বলে দেখেন, আলটিমেট রিভেঞ্জ। তো এখন আমি কিছু বড় বড় কোম্পানি যেগুলো, আমি কিন্তু এখন পর্যন্ত টপ 10-10-এর বাইরে খুব একটা কাজ করি না। টপ 10, টপ 20, টপ 12 এগুলোর ভিতরে আছি। টপ 10, টপ 12 এগুলো কি জিনিস? মানে 1 থেকে 10 যারা ছিল বড় বড় কোম্পানি, এদেরকে আপনি প্রোডাক্ট সাপ্লাই দেন? চায়না আছে, জাপান আছে, ইউকে আছে, আমেরিকান আছে। আরও একটি এপিসোড, নামটা একটু বলতে হবে যে প্রথমে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম এম মজিদ, হোম ডিস্ট্রিক্ট পাবনা। জি। সেই গ্রামের নামও ভবানীপুর। সেখানে আমার জন্ম। 7 ভাই 5 বোন। আচ্ছা। জাস্ট 2টা ছনের ঘর আর একটা ছোট রান্নার ঘর, সেটাও ছনের, আর ছোট একটা গোয়াল ঘর। এই হলো আমাদের থাকার অবস্থা। ভাই বোন 7 জন, 7 ভাই 5 বোন, 12 ভাই বোন। 12 ভাই বোন। তখন ওই একটা ঘর দেখি, ঘরে আবার সামনে একটা পাট থাকে, প্রশ্ন থাকে, সেখানে একটা আমরাকে বারান্দা বলি আঞ্চলিক ভাষায়। মাটির ঘর, উপরে ছন, মাটির ঘর। সামনে ওই বারান্দাতে ছোট একটা রুমের মতো করে, যেটাকে আমাদের ওইদিকে খোপ বলে, খোপ, হ্যাঁ। ওইটার ভিতরে আমি আর বড় ভাই থাকতাম। আচ্ছা। আর বাবা মা, ছোটো ছোটো ভাই বোন এক ঘরে, আরেক ঘরে বোনের। তারপরে আব্বা কি করলেন, আমাকে আমার গ্রামে একজন ধনী ব্যক্তি, মোটামুটি সচ্ছল এক পরিবারে দিয়ে দিলেন। দিয়ে দিলেন বলতে? মানে বছরে এত টাকার বিনিময়ে এসে এখানে কাজ করবে, যেটাকে আমরা বলি বছর কামলা। বছর কামলা। ওই মাঠে গরু নিয়ে যেতে হতো। আমার গ্রাম থেকে পার্শ্ববর্তী গ্রামে একটা প্রাইমারি স্কুল ছিল, সেখানে ছেলেরা মেয়েরা যেত, বইগুলো বুকে এভাবে ধরে ধরে এগুলো দেখতাম। অটোমেটিক্যালি একটা পড়ার প্রতি একটা কেমন যেন একটা আগ্রহ হলো, আর ওইটা ভালো লাগলো না। সে সময় স্কুলে গাজর দিত, বিস্কিট দিত, এদিকে অভাবের সংসার, ওইখানে কিছু খাবার পাওয়া যায়, আর পড়ার প্রতি একটা আগ্রহ, সব কিছু মিলে আমি ওই ওদের সাথে স্কুলে মানে যাচ্ছিলাম। তো স্কুলে গেলাম, স্কুলে ভর্তি হলাম। কোনো চেয়ার টেবিলও ছিল না, আমরা জাস্ট এই মাটির উপরে বসে ওই কুপি আলোতে পড়তাম। ওই সময় সস্তা এক ধরনের কাগজ পাওয়া যেত, হ্যাঁ, ওইটা পেন্সিল দিয়ে লিখতাম, লেখার পরে আবার পেন দিয়ে লিখতাম, মুছতাম, এইভাবে লেখাপড়া করতাম। যখন ক্লাস 5 উঠছি, তখন পর্যন্ত আমি ফার্স্ট বয় ছিলাম আর কি। মানে আমাকে যে পড়াবে, কন্টিনিউ করবে, প্রায়ই বলে পড়ালেখা বাদ দিতে হবে, কাজ করতে হবে। ভাইয়ের উপার্জনে সংসার চলছিল না, স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দিতে হবে। তা আমি তো জানি না বৃত্তি কী। তো বলো যে বৃত্তি পরীক্ষা দিলে যদি তুমি বৃত্তিতে পাশ করো, তাহলে সরকারিভাবে তুমি কিছু টাকা পাবা এবং ভালো স্কুলে পড়তে পারবা। তো কিবরিয়া ভাই বলি, আমি ক্লাস করেছি পুরো লুঙ্গি পরে। আমার স্কুল কোনো ড্রেস ছিল না, ইভেন লুঙ্গি পরেছি, ছিঁড়া লুঙ্গি পরে গেছি, এবং অনেক সময় ডবল লুঙ্গি পরেছি, ছিঁড়ার উপরে একটা লুঙ্গি পরেছি, যাতে ওটা না দেখা যায়। হ্যাঁ। তো ওই কথাগুলো শুনলাম যে সরকারিভাবে কিছু টাকা পাওয়া যাবে, ভালো স্কুলে পড়া যাবে। তখন আমার মধ্যে এমন একটা মানে ডিটারমিনেশন এসে গেল যে আমাকে অ্যানি ওয়ে আমাকে বৃত্তি পেতেই হবে, ওই টাকাগুলোর জন্য। ভালো একটা গাইড জোগাড় করে, বিভিন্ন সালে কী ধরনের কোশ্চেন আসছে, কোথায় পাবো। নতুন গাইড কেনার কথা তো বাসায় বলতেই পারবো না, কারণ আমাকে পড়াবেই না, সেখানে তো টাকার কথা, আর টাকা দেওয়ার মতো কোনো সোর্স ছিল না। তো পরে আমি চিন্তা করলাম যে এই আমার ইউনিয়নে কেউ না কেউ তো পরীক্ষা দিয়েছে, আমার আগের ব্যাচের বা তার আগের ব্যাচের, যদি পুরাতন কোনো বই পাওয়া যায়। আমি
সারাদিন খুঁজলাম কোথাও পাওয়া যায় কিনা। সারাদিন পুরো আমার ইউনিয়নে, আমার ধারণা যে প্রতিটা গ্রামে আমি গিয়েছি। গিয়ে গিয়ে বলতেন যে কেউ পরে বৃত্তি পরীক্ষা মানে দিয়েছে? কেউ না, কাউকে বলতাম যে এখানে ক্লাস 5-এ কেউ পরীক্ষা দিয়েছে কিনা, বাদ দিয়ে একজনকে চিনতাম যারা দিয়েছে। তো এরকম খুঁজতে খুঁজতে এক ভাইকে পেয়ে গেলাম যে পরীক্ষা দিয়েছিল বাট বৃত্তি পায়নি, কিন্তু তার কাছে বই আছে। হ্যাঁ, তাকে অনেক রিকোয়েস্ট করলাম। এই ভাইয়ের নাম সম্ভবত সালাম ছিল। ওর কাছ থেকে বইটা নিয়ে আসি। ও দিল আপনাকে বইটা? বইটা আমাকে দিল। ও মনে করছিল যে বিনিময়ে কিছু টাকা দিবে। হ্যাঁ, ও তা আমি বই নিয়ে আসার পরে সে পরে হয়তো টাকার কিছু আশা করেছিল, বাট আমি টাকা দেই নাই, টাকা দেওয়ার মতো ওয়েও ছিল না। তো পরে টাকা চেয়েছিল, কিন্তু টাকা আমি দিতে পারিনি। সেই বইটা আনার পরে আমার পড়ার প্রতি এত আগ্রহ বেড়ে গেল যে আমি পুরা বই দেখলাম যে কী ধরনের কোশ্চিন হয়। নিজে নিজে বুঝে যা মানে আমাকে দেখানোর মতো, বা আমি এক জায়গায় বুঝছি না, আমি কাউকে জিজ্ঞেস করবো সেরকম লোক আমার ফ্যামিলিতে ছিল না, আমার আশেপাশে ওরকম ছিল না। সেন্টার ছিল আমাদের জেলা স্কুলে, পাবনা জেলা স্কুল। সেটা প্রায় 15 কিলোমিটার দূরে। আমি ছিলাম, আমার এক ফ্রেন্ড ছিল, ওই স্কুল থেকে 2জন ক্যান্ডিডেট ছিলাম। কীভাবে যাই, তখন আমার বড় ভাই মাঝে মধ্যে রিক্সা চালাতেন। আচ্ছা। হ্যাঁ, ওই বড় ভাই আমাদের নিয়ে যেত আর কি। প্রথম পরীক্ষার দিন গেলাম, ওই লুঙ্গি পরেই, আমার কোনো প্যান্ট শার্ট ছিল না। লুঙ্গি পরে আপনাকে হলে ঢুকতে দিল? হ্যাঁ, হলে ঢুকছি ক্লাস 5-এ। আমার আসলে ওই প্যান্ট আমি তখনও পরিনি। তো লুঙ্গি পরে পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে 3 ঘন্টার পরীক্ষা, মেবি 3 ঘন্টার পরীক্ষা আমার 2 ঘন্টায় বা 2 ঘন্টা 2.5 ঘন্টায় শেষ করে ফেলেছি, এবং খুব দারুণ পরীক্ষা হয়েছে। মানে এত স্পিড হয়ে গেল। আপনার সাথে সাথে যারা পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছিল, ওদের ড্রেস আপ আর আপনার ড্রেস আপের মধ্যে পার্থক্য ছিল নাকি? পার্থক্য ছিল, অনেক সুন্দর সুন্দর ছেলেরা আসছিল, অনেক অভিভাবকরা আসছিল। হ্যাঁ, দেখতাম ভাই বা পিতা মাতার সাথে করে আসছে, মাথায় হাত বুলা দিচ্ছে, অনেক অ্যাডভাইস দিচ্ছে। এটা আমার তো এরকম কেউ নেই, আমার মতো আমি। তো আমার বাবা তখন বলল যে তুই এক কাজ কর, এই মামার বাড়ি, আমার মায়ের চাচাতো ভাই, তারা একটু রিচ আর কি, ধনী ছিলেন, সচ্ছল ফ্যামিলি। তো এখানে যা কিছুদিন থাক। আমি সেখানে গেছি, তাও আমার বাড়ি থেকে প্রায় 20-25 কিলো দূরে, হেঁটে হেঁটে সেই বাড়ি গেছি, যে ওইখানে গিয়ে কিছুদিন থাকবো, একটু ভালোভাবে থাকবো আর কি। কিন্তু ওইখানে যাওয়ার পরে তারা আমাকে বিভিন্ন কাজ করালেন, প্রচণ্ড পরিশ্রম করালেন। যে আখের সময় আপনার পুরো আখগুলো কাটা, সেগুলো ওই মারাই করা, তখন তো আপনার কলের মেশিন ছিল, হ্যাঁ, এই গরু দিয়ে করতো, এই কাজগুলো করতো। তো এগুলো, আমার মামাটা ছিল আমার বয়সেরই, আর খুব একটু দুজনের আড্ডা দিতাম, এগুলো করতো মোটামুটি। এইভাবে কিছুদিন যাওয়ার পরে বাড়ি আসলাম মেবি। বাড়ি এসে আমার রেজাল্ট, বৃত্তি রেজাল্ট হয়ে গেছেন যায় না, যে দিয়ে একটা চরম একটা মানে হইচই অবস্থা। বাড়িতে হইচই অবস্থা? বাড়িতে না, মানে আমার এলাকায়। আচ্ছা, আপনার এলাকায় হইচই অবস্থা পড়ে গেছে? হ্যাঁ, যে আমি বৃত্তি পেয়েছি। ও, তো অনেকে বলল যে বৃত্তি পেয়েছে। হ্যাঁ, কিছু লোকাল পত্রিকার অফিস ছিল, তারা আসলো, অনেকেই অনেক প্রশংসা করলো, কিন্তু বাড়ির থেকে কিছু বুঝতে পারলাম না, কারণ আমার বাবা মা তো অতটা শিক্ষিত ছিলেন না।
মানে আমার কত বড় অ্যাচিভমেন্ট বা যেটুকুই হোক, ওই সময় আমি জানতে পেরেছি যে আমার আগে আমার ইউনিয়ন থেকে কেউ বৃত্তি পায়নি, ইভেন আশেপাশে থেকে কেউ বৃত্তি পায়নি। বাড়িতে কিছু ওরকম কোনো ফিলিংস পেলাম না, তারা কিছু বুঝতেই পারলো না। তো বললো তুই চলে আসছিস কেন? ও হ্যাঁ, তো বোঝাতে পারলাম না। অনেকে বলল যে আব্বাকে বলছিল যে ছেলেটা ভালো, ওনাকে কষ্ট করে হলেও একটু লেখাপড়া করান। হ্যাঁ, আমি আমি ডিটারমাইন ছিলাম যে আমি পড়ালেখা করবই এনি হাও। আমি ক্লাস 6-এ ভর্তির প্ল্যান করলাম, এবং ওই আমার বাড়ি থেকে 4 কিলো দূরে একটা হাই স্কুল ছিল, আর 5 কিলোর ভিতরে একটা হাই স্কুল ছিল। দুটা হাই স্কুল ছিল, আর পাবনা জেলা স্কুল ছিল খুব ভালো স্কুল, সেটা 15 কিলো দূরে। তো চিন্তা করলাম যে যেটা কাছে হয়, কারণ আমাকে হেঁটে যেতে হবে, সেটাতে ভর্তি হই। একদিন খোঁজ খবর নিতে গিয়েছি, অনেকে বললো যে স্কুলে পড়লে টাকা কম লাগে। তো আমি ওই স্কুলে গেলাম। ওই স্কুলে যাওয়ার পরে আমার ড্রেস আপ বা আমার সব কিছু দেখে তারা ইয়ে করলেন না, গুরুত্ব দিল না। হ্যাঁ, তখন আমার রেজাল্ট জিজ্ঞেস করলো, আমি বললাম যে আমি ক্লাস 5 স্কলারশিপ পেয়েছি। তখন তারা বললো সাথে সাথে যে ঠিক আছে, তুমি ভর্তি হয়ে গেছো। আমাকে ভর্তি করে নিলেন, আমি ভর্তি হয়ে গেলাম। সেই স্কুলের একটা ড্রেস কোড ছিল আপনার। আমি টিচারকে রিকোয়েস্ট করলাম, স্যার আমি কিছুদিন লুঙ্গি পরে ক্লাস করি। আহা হ্যাঁ, তো লুঙ্গি আছে, ভালো শার্ট নেই, ভালো শার্ট আছে, ভালো জুতা নেই, স্যান্ডেল নেই। তো আমি ক্লাস করছি হাই স্কুল, এটা হাই স্কুলে। নাম কি ছিল? এটা ইসামতি জুনিয়র হাই স্কুল মেবি। সেই সময় ছাত্র খুব বেশি ছিল না, এবং খুব মেধাবী ছাত্ররা ছিল না, কারণ পাশে আর একটা স্কুল ছিল যেটা, সেটাতে খুব ভালো মেধাবী স্কুল ছিল। ছাত্ররা হ্যাঁ, পড়তো, ভালো। হ্যাঁ। ড্রেসের চিন্তা ভাবনা করছি যে আমি তো এই স্কুল ড্রেস ছাড়া ক্লাস করতে পারবো না, ড্রেস জোগাড় করতে হবে। তখন আমি কোনো সময় বাড়িতে বলি নেই গিয়ে, কারণ এই জানি যে বাড়িতে বললে কোনো লাভ প্রথমত হবে না। লাভ হবে না, দ্বিতীয়ত তারা পড়ানোর পক্ষেই না। আমাকে এই বৃত্তি পাওয়ার পরেও পড়ানোর না, পক্ষে না? পড়ানোর পক্ষ না, যে আমাকে দিয়ে কিছু উপার্জন করতে পারলে সংসারের ও একটু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে আমার আশেপাশে দর্জির কাজ কারা করে, দর্জির কাজ? দর্জির কাজ যারা কাপড় তৈরি করে। খোঁজা শুরু করলাম, কয়েক জায়গায়, অনেক জায়গায় গেলাম। কেন গেলাম? যে ওদেরকে রিকোয়েস্ট করবো যে আমার একটা প্যান্ট দেওয়ার জন্য। তো একটা পেয়েছিলাম পাশের গ্রামে, সেই ছেলেটা একটা প্যান্ট দিয়েছিল, বাট পুরাতন প্যান্ট। ওই ছেলের কাছ থেকে প্যান্টটা নিলাম। প্যান্টটা নিয়ে আমি পরেছি, বাট আমার ঠিকমতো ফিটিং হয়নি। হ্যাঁ, সাইজে মিলে নাই। তারপরে সেটা পরে গিয়েছি স্কুলে। কিছুদিন পরে প্যান্টটা পিছন থেকে ছিঁড়ে গেল, পিছন থেকে ছিঁড়ে গেল। পরে ওইটার সম্ভবত একটা করা হয়েছিল, কি বলে, রিপোর্ট তালি টালি দেওয়া হয়েছিল। এভাবে ক্লাস করতে করতে সম্ভবত স্কলারশিপের টাকা পেয়ে গেলাম 180 টাকা। 6 মাস পরে? 6 মাস পরে মেবি, আমার মনে নেই, এরকম অ্যামাউন্ট হবে। তার মাটা খুব ভালো ছিলেন, মানে ছেলে প্রতি এত দরদ ছিল। আপনার মা? মা খুব চিন্তা করতো যে ছেলে পেলেগুলো কী করে, কী করবে, কী করবে। হ্যাঁ, তো মা বললো তুমি টাকা পেলে শীতের কাপড় নেই, তো প্রথমে একটা চাদর কিনবে। আহা
তো এই যে বৃত্তি পেলাম, এর মাঝখানে কিছু কথা আসলে বলেন প্লিজ। বাদ হয়ে গেছে। সেটা হলো যে আমি যখন ক্লাস 6-এ ক্লাস 5 বৃত্তি পেয়েছি, এটা আমাকে প্রমাণ করতে হয়েছিল। ও বা তারা আমার অবস্থা দেখে, ড্রেস আপ দেখে বিশ্বাসই করে নাই যে ছেলে একটা বৃত্তি পাওয়ার মতো। মাই গুডনেস। তো আমি কি করলাম, কার কাছে প্রমাণ করেছিলেন এটা? স্কুলে মানে যে ভর্তি হতে গিয়েছিলেন যেখানে, হ্যাঁ। সেখানে? হ্যাঁ। আমি প্রমাণটা কীভাবে করব, তখন বললো তুমি জেলা স্কুলে যাও, সেখানে তোমার নাম রোল থাকবে। আমি তখন স্কুলে গেলাম, জেলা স্কুলে হেঁটে হেঁটে চলে গেলাম। জেলা স্কুলে যাওয়ার পরে ওইভাবেই অবস্থায় গিয়েছি। হেডমাস্টার রুমে সালাম দিয়ে ঢুকেছিলাম, উনি ধমক দিয়ে বের করে দিলেন, মনে করছে। পরে ওনার অফিস সহকারী মেবি কোনো স্টাফকে আমি খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আমি স্কুলে ভর্তি হতে পারছি না, তারা বলতেছে যে আমি নাকি স্কলারশিপ পাইনি, কিন্তু সবাই তো বলছে আমি স্কুল বৃত্তি পেয়েছি। তো এটা আসলে স্কুল থেকে বলছে তুমি বৃত্তি পেয়েছো, কিন্তু কোনো ডকুমেন্ট নেই। তো এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ওনারা কি একটা খাতা বের করলেন, দেখলাম ওই খাতার ভিতরে আমার নাম সব ঠিকানা লেখা ছিল। উনি লিখে দিলেন কি একটা নাম্বার টাম্বার সহ। ওইটা নিয়ে যখন স্কুলে দিয়েছি তখন তারা বিলিভ করছে, তার আগ পর্যন্ত বিলিভই করে। বিলিভ করেনি। তো এইভাবে আমি মায়ের কথা বলতেছিলেন, চাদর কেনার কথা। বৃত্তির টাকা পাওয়ার পরে চাদর কিনতে গিয়েছি। ওই টাকা দিয়ে প্রথমে আমার ধারণা যে আমি 30 টাকা বা কত টাকা দিয়ে একটা চাদর কিনলাম শীতে। আর বাবার জন্য একজোড়া জুতা কিনছিলাম। জুতা কিনে আনার পরে বাকি টাকাটা রেখে দিলাম। তো আমার আব্বা খুশি হয়নি, যেখানে একটা প্রশংসা করবে একটু। জুতাটা নিতে চায়নি, তারপরে রাগারাগি করলেন। এভাবে স্কুল করতেছিলাম সেই স্কুলে। বাট স্কুল আমার ভালো লাগলো না এই কারণে যে সেখানে কম্পিউটার ছিল না, অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট ছিল না। আর সবাই বলতো যে পাশের স্কুল ভালো, অনেক ভালো ভালো ছেলেরা লেখাপড়া করে। তো আমি চিন্তা করলাম যে এখানে এই স্কুলে পড়বো না। পাশের যে স্কুলটা আমাদের পাবনার ভিতরে তখন খুবই নাম ছিল, জেলা স্কুল, তারপরে স্কুল। কি নাম ছিল স্কুলের? সেটার নাম ছিল RM একাডেমি। RM একাডেমি, ওকে। হ্যাঁ, ওই স্কুলে গেলাম একদিন। যাওয়ার পরে হেড স্যারের সাথে আলাপ করলাম। উনি শুনলেন, শোনার পরে বললো হ্যাঁ তুমি আসতে পারো। তো এইটা আমি যে স্কুলে পড়ছি কীভাবে প্রচার হয়ে গেছে যে আমি চলে যাচ্ছি। তখন ওই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, উনি আমাকে বললেন যে না তুমি যাও না, তুমি স্কুলে থাকো, তোমার কোনো বেতন দেওয়া লাগবে না, তোমার সব সুবিধা আমরা দেবো, তুমি যাও না। তখন আমার কাছে বৃত্তির কিছু টাকা ছিল, আর ওই স্কুলের টিচার আমাকে বললো তোমার কোনো বেতন লাগবে না। RM একাডেমি। RM একাডেমি বেতন লাগবে না, পরীক্ষা ফিও লাগবে না, তুমি ইয়ে করো, পড়ো, অসুবিধা নেই। 3 কিলো 4 কিলো মতো মানে মেট্রো রাস্তা। বৃষ্টির দিনে তো অবস্থা খুবই খারাপ হয়ে যেত। বাট আমরা স্কুল যেতাম, অনেক কষ্ট করে হলে স্কুল যেতাম। আর বাড়িতে তখন আরও সমস্যা হয়ে গেল কি, ওই সনের ঘরগুলো খারাপ হয়ে গেল, একটু বৃষ্টি হলে পানি হতো, আর একটা ঘর নষ্ট হয়ে গেল। তখন আমার একটা ছোট গোয়াল ঘর ছিল, একটা দুটা গরু ছিল মেবি।
তো গোয়ালঘরের একটা সাইড করে আমি থাকার ব্যবস্থা করলাম মানে কি গোয়াল ঘরের ভিতরে? ভিতরে, মানে গোয়ালঘরটা এই পাশে, আমি আর এক পাশে, মাঝখানে একটা পার্টিশন। মাঝখানে একটা ছোট ইয়ে করে। তো চেয়ার টেবিল নাই, ওইখানে থাকলাম, ওইখানে পড়ালেখা শুরু করছি। এবং আমি বইগুলো জোগাড় করতাম ওইভাবেই, আগের ভাইদের কাছ থেকে নিতাম। হয়তো কিছু টাকা কেউ নিত না। আর কাগজ কলমগুলো তো ওইভাবে রিউজ করতাম, মানে একাধিকবার ইউজ করা যায় সেই পলিসি করে করে। তো এইভাবে লেখাপড়া করে আমি RM একাডেমিতে ক্লাস 7-এ মেবি ফার্স্ট অথবা সেকেন্ড হয়ে গেলাম আর কি। আমার বাড়ি থেকে অনেক দূরে একটা হাট ছিল, হ্যাঁ, সেই হাট থেকে এক ধরনের কাঁচামাল কিছু টাকা কিনে এনে ওইটা আবার বাড়িতে এনে রাখতাম, পরের দিন আর এক জায়গায় নিয়ে বিক্রি করতাম। কাঁচামাল বলতে কি সবজি? সবজি টাইপের আর কি। আচ্ছা। এদিকে লেখাপড়া একটু ব্যাঘাত ঘটে যাচ্ছে, কিন্তু পড়ার খুব শখ, মানে খুব ইচ্ছা। তা আমার আব্বা খুব রাগে ছিলেন, প্রচণ্ড রাগে ছিলেন, মানে খুব মারতেন আর কি, ভয় পেতাম। কিছু ভালো স্টুডেন্টদের সন্ধান পেয়েছিলাম। এই ভালো স্টুডেন্টের সন্ধান পেয়েছিলেন বলতে আপনি কিভাবে পেলেন? মানে কিছু ছেলে ছিল, তারা এসে একটা ফর্ম নিয়ে আসছিল আমার কাছে, আচ্ছা। যে ফর্মটা দিব, এভরিডে যে কাজগুলো করো এটার ভিতর লিখে রাখবো। এটা কি ওরা এনজিও থেকে এসেছিল বা কোনো প্রতিষ্ঠান থেকে না, এসেছিল? এনজিও না, এটা ওয়ান কাইন্ড অফ একটা অর্গানাইজেশন আর কি। আচ্ছা আচ্ছা। সাডেনলি ইট ওয়াজ গড গিফটেড মেবি। আমাকে অনেক কিছু শিখিয়েছেন, অনেক আদর্শের কথা শিখিয়েছেন। আমার বড় ভাই সিগারেট খায়, আমার আব্বা বিড়ি খেত, এবং আমার আব্বা আমাকে আমার ছোটো ভাইদেরকে বলতো যে এই পকেটে একটা বিড়ি আছে, ধরায় নিয়ে আসে। এটা হয়তো আমাদের হতে পারত, বাট আমি ওদের সাথে মিশে, তারা এই সিগারেট খেত না, তার বাজে কোনো অভ্যাস ছিল না। সবগুলো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট। ক্লাস 7-এ শেষের দিকে, ক্লাস 8 স্কলারশিপ। হঠাৎ করে ভিলেজ পলিটিক্সে পড়ে গেলাম। তো আমার আব্বারা, আমার গ্রামে 2টা বংশ ছিল, 2টা গোত্র ছিল, কন্টিনিউ মারামারি বিবাদ লেগে থাকতো, দেখতাম, জমি জমা সংক্রান্ত বা ফ্যামিলি। তো একবার কি হলো, আমাদের ফসল, হ্যাঁ, আমাদের জমির ফসল, আমাদের প্রতিপক্ষ, মানে যাদের সাথে হতো, এরা কেটে নিয়ে আমার নামে মামলা দিছে, ডাকাতি মামলা দিছে। তখন আমি ওই ক্লাস পড়ি, ইমিডিয়েট আমার ছোটোটাও আসামি, আমি আসামি, আমার বড় ভাই আসামি, আমার বাবা আসামি। আমাদের নিয়ে গেল, তারিখ হলো, তারিখে ওইখানে উঠলাম, কাঠগড়ায় উঠলাম। উঠলেন কোন ক্লাসে পড়েন তখন আপনি? ক্লাস 7-এ মেবি বা 6-7-এ, এরকম একটা পলিটিক্স। তো মনে আছে যে ওইখানে কাঠগড়ে কীভাবে উঠতে হয়, কীভাবে দাঁড়াতে হয়, যায় না কিছু। একজন বললো যে এইভাবে উঠে, এইভাবে হাত সামনে রাখো, দাঁড়াও। দাঁড়ালাম, দাঁড়ানোর পরে ওই ম্যাজিস্ট্রেট ছিলেন মহিলা, ওনাকে এখনও চিনি। তো আমাদের দিক তাকায় ওনারা আর কিছু বললেন না। পরে 2-3টা ডেট পরে মামলা অটোমেটিক ডিসমিস হয়ে গেছে তারা। এবং আমাকে বলছিল ছেলে এই স্কুলে পড়ে, স্কুলে ফার্স্ট পায়, ক্লাস 5 এই স্কলারশিপ পাওয়া, সম্পূর্ণ সাজানো একটা। তো এটা আর হলো না, কিন্তু এই মারামারিটা লেগেই থাকতো কন্টিনিউ। একটা কোনোরকম পরিবেশ ছিল না, সুস্থ একটা পরিবেশ। আমরা খুব বুঝতে পারছি। এবং রাতের বেলা হচ্ছে গরুর সাথে থাকা, হ্যাঁ, এক অর্থে গরুর সঙ্গে থাকা। গোয়াল ঘরের একটা পার্ট ওনাকে দিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে একটা পার্টিশন। SSC পরীক্ষা দিলাম 89-এ। আর আমার ইমিডিয়েট ছোটোটা তখন, ও লেখাপড়া করে না, বাট ও আরেকটা বাসা আব্বা দিয়ে দিয়েছে, যে বাৎসরিক একটা ইয়েতে, মানে অল্প কিছু ব্যবধানে আমার স্টার মার্কসটা হয়নি, বাট আমি লেটার পেয়েছিলাম বেশ কিছু। পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হলাম। পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হয়ে, খুবই নাম করা স্কুল কলেজ। সায়েন্সের বইগুলো কিনতে গিয়ে দেখি অনেক টাকার দরকার। অনেকে 2-1টা বই কিনে দিয়েছিল, অনেক পুরান বই কিনেছি। এভাবে ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে কলেজে যখন প্রিন্সিপাল ছিলেন,
ওনার সাথে আমি ব্যক্তিগত একদম কথা বললাম। কথা বলাতে উনি কিছু অ্যাডভান্টেজ দিলেন ওইখানে বেতন টেতনের ব্যাপারে, আর কিছু সম্ভবত পুরাতন ড্রেস দিয়েছিল হুম। আমাকে। ইন্টারমিডিয়েটে সায়েন্সে 3-4টা সাবজেক্ট খুবই মানে প্রাইভেট পড়তে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। 2-3টা জিনিস চিন্তা করলাম, এক হলো যে এতগুলো টিউশন তো করতে পারবো না, প্রাইভেট পড়তে পারবো না। দ্বিতীয় হলো প্রাইভেট নেওয়ালে ভালো করতে পারবো না, কারণ আমাকে বোঝানোর মতো লোক আমার নাই, আর আমি একা একা কতটুকু বুঝতে পারবো। রাইট। পরে আবার চিন্তা করলাম যে আবার এই প্রাইভেট পড়তে গেলে যে আমার যাতায়াত, মেট্রো রাস্তা, সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমি সায়েন্সে নিলাম, কিন্তু বায়োলজিটা বাদ দিলাম। তখন এই টিচার আমাকে বললেন যে তুমি বায়োলজি বাদ দিচ্ছ, তুমি কি জানো যে কত বড় ক্ষতি করতেছ? তেমন স্যার আমার স্কোপ নাই, আর আমার প্রথমত আমার টার্গেট একটাই, তখন একটা টার্গেট করে ফেলছিলাম অলরেডি। পরে জানতে পারছি যে সায়েন্স পড়লে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার একটা স্কোপ আছে। তখন পর্যন্ত জানতেন না? না। তো আমি পরে যখন জানলাম যে সায়েন্স পড়লে ফার্মেসি, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার সম্ভাবনা থাকে, চিন্তা করলাম যে সব বাদ দিয়ে আমি ইঞ্জিনিয়ার হব। অনেককে বলেছিলাম, আমার কলেজের বড় ভাইরা যারা বিপিজিএস ছিল, বা যারা ছাত্র রাজনীতি করতেন, নেতা ছিলেন, বা যারা পরিচিত ছিল, অনেকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিক, আমি যাতে মানে বিনিময়ে তাদের বাচ্চাদের পড়াতাম, এই করতাম। তো এরকম কোনো রেসপন্স পেলাম না। বাড়ি থেকেই মোটামুটি কষ্ট করে করেই এই কাদার ভিতরে এভাবে ক্লাস করে কিছু টিউশনই করলাম। কোনো স্যারদেরকে রিকোয়েস্ট করেছিলাম, তারা ফিটা কম নিয়েছিল, তার মধ্যে ফিজিক্সের স্যার কোনো টাকাই নেয়নি। আর আপনার খাওয়া দাওয়া কী হতো? মানে ঠিকমতো সাপোর্ট পেতেন? খাবার দাওয়া ঠিকমতো সাপোর্ট না, খাবার এমন অবস্থা হয়েছে যে হয়তো একটু খেয়ে আসছি স্কুলে বা কলেজে, সারাদিন ক্লাস করে বাসায় গিয়ে দিয়ে কোনো খাবার নেই, এরকম হয়েছে। তো হয়তো একটু ভাত আছে, তরকারি নেই, খাবার খুবই কষ্ট হয়েছে, বাট আমি ওইটা মেনে নিয়েছি আর কি। ঈদের দিন সবাই তো দেখতাম যে ঈদের মধ্যে ওই যে আমি যে ফ্রেন্ডের কথা বললাম, ক্লাস 5 বৃত্তি দিয়েছিলাম, ওদের দেখতাম যে ঈদের আগে ওনারা এই মার্কেট করতে যেতেন আর কি, নতুন জামা কাপড় পরবে। ওনার বাবা প্রাইমারি টিচার ছিলেন, তো মোটামুটি সব দেখতাম, ফ্রেন্ডদেরকে দেখতাম, অনেকে দেখতাম একটা মানে নতুন জামা কাপড় কেনার একটা ধুম পড়ে যেত। তো আমার মধ্যে তো এরকম ফিলিংস আসলো না, এই কারণে যে আমি আসলে ওই বলার স্কোপই পাবো না, মানে দিবে তো নাই, বলার স্কোপ নেই। বাড়িতে কোনো রান্না হয়নি, তো মাকে বললাম চাল নাই, কী রান্না করবো। অথচ বড় ভাই উপার্জন কর্মশীল ব্যক্তি ছিলেন, ইচ্ছা করলে ম্যানেজ করতে পারতেন। তো আমি কি করব, সবাই না খেয়ে আছি। তো কে যেন কিছু 2-3 কেজি চাউল এনে দিল, আমার মনে পড়ে, ওইটা দিয়ে হয়তো একটু রান্না বান্না হয়েছিল। মানে খাওয়া দাওয়ার এই কষ্টটা ছিল। কেমিস্ট্রি পড়তে গিয়ে উনি বললেন যে আগে এখানে তোমার নাম রেজিস্ট্রি করতে হবে, ব্যাসে পড়াতেন আর কি, খুব ভালো টিচার ছিলেন। তো নাম রেজিস্ট্রি করতে গেলে টাকা দিতে হবে। আমি স্যারকে বললাম, ওরা রাজি হলো না। পরে ওই যে কিছু ছেলেবেলের কথা বলছিলাম, ওনারা আমার আব্বাকে গিয়ে বললেন। আমার আব্বা প্রথম দেখলাম সেইবার একটা গাছ কেটে, হ্যাঁ, একটা গাছ বিক্রি করে দিয়ে আমার কিছু টাকা দিল, সেই টাকা দিয়ে আমি স্যারকে দিলাম টিউশন, মানে আমার কেমিস্ট্রি পড়ার জন্য এটা দিলাম, আর ফিজিক্সটা ফ্রি। আর ম্যাথ এক বড় ভাইয়ের কাছে পড়তাম, কিছু হয়তো দিতাম, উনি কিছু সাপোর্ট দিয়েছিলেন। তিনটা পড়লাম, পাশাপাশি কলেজ করতাম, কিন্তু রেগুলার হতো না, কারণ বৃষ্টির দিনে তো খুবই কঠিন হয়ে গিয়েছিল।
আর আমি যখন মেট্রিক পাস করি তখন আমি নিজে এলাকায় কিছু টিউশনি করতাম এবং টিউশনির মান মাস শেষে খুবই কম ছিল। বাট আমি পড়াতাম, পড়ায় কিছু টাকা আমার মানে হাতে ছিল, এই কারণে যে আমি একটা সাইকেল কিনবো, টাইমটা সেভ করতে পারি। হুম। তো টাইম সেভ করার জন্য আমি একটা সাইকেল কি করব, আমি তখন তো জানি না সাইকেল কোথায় কী হবে, কত টাকা লাগে। কিন্তু কিছু টাকা হওয়ার পরে আমি আমাদের পাশে একটা মেকারের ছিল, একজন মেকার ছিলেন, খুব নাম করা মেকার। বললাম যে ভাই একটা সাইকেল, পুরাতন সাইকেল টেকেল যদি হয় কত টাকার মধ্যে আছে। তো উনি একটা সাইকেল দিয়েছিলেন অল্প টাকার মধ্যে, খুব খুশি। বাট 2 দিন যেতে না যেতেই সাইকেলটা কোনো কাজ করতে পারে না, মানে কিছু দূর গেলে নষ্ট হয়ে যায়, ব্রেক কাজ করে না, না, সে সাইকেলটা কোনো কাজে লাগলো না। শেষ সময় হঠাৎ করে আমার একটা মানে আঙ্গুলে একটা প্রবলেম, ডাইন হাতের আঙ্গুল যেটা, একটা সমস্যা দেখা দেয় কি, আঙ্গুলটা হঠাৎ করে ফুলে গেল। এটা কি আপনার সবসময় এরকমই থাকে? এই আঙ্গুলটা এরকম ফিক্স হয়ে গেছে, আগে সুদাচ্ছিল। আপনি লিখবেন কিভাবে তাহলে? হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ। তো এই আঙ্গুলটা প্রবলেম হওয়ার পরে আমি আরও চিন্তায় পড়ে গেলাম যে আমি এত কষ্ট করে সামনের দিক যত যাচ্ছি তত অবস্ট্রাগল, প্রচণ্ড ফুলে গেল, ব্যথা হলো। অনেকেই বললো যে তুমি তো এই আঙ্গুল নষ্ট হলে তো লেখাপড়া করে লাভ নেই, কিছুই হবে না, লিখতে পারবো না বা চাকরি পাবো না, এইভাবে পড়লাম। ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, সায়েন্স এগুলো ভালো, মানে এসএসসি তেও ফার্স্ট ডিভিশন, ইন্টারও ফার্স্ট ডিভিশন। ওকে। এবার আসলে অ্যাডমিশনের পালা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তখন আমি চিনি না, জেনে জেনে গেলাম, বাট কাউকে চিনি না, কোথায় থাকবো সেটাও যায় না। বড় ভাইদেরকে রিকোয়েস্ট করলাম, তারা থাকার ব্যবস্থা করে দিল, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। ওইখানে অ্যাডমিশন দিলাম। ওইখানে অ্যাডমিশন দেওয়ার পরে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হলো, তখন আমি জানতে পারলাম যে আমি ফিজিক্সে চান্স পেয়েছি। ওকে, ভেরি গুড। তো আমার তো টার্গেট ছিল ইঞ্জিনিয়ার, আমার হলো না। আমি অন্তত এটাও তখন জানতে পেরেছিলাম যে ফার্মেসি খুব ভালো একটা ডিমান্ডেবল সাবজেক্ট। এরপরে যাই ফিজিক্স হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা দেখিনি, ভর্তি বাতিল করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়টা। তো আছি, হঠাৎ করে একদিন দেখি যে একটা চিঠি আসছে, আমি যে অ্যাড্রেস দিয়েছিলাম সেই অ্যাড্রেস চিঠি আসছে, আমার নাম আর একটা রোল নাম্বার ছিল মেবি। তো এটা যখন আসলো, আসার কিছুদিন পরে এই সেম ঠিকানা একটা চিঠি আসছে যে আমাকে এই নির্দিষ্ট ডেট, এই তারিখে চট্টগ্রাম বিআইটিতে যেতে হবে। তার মানে আমি তখন ধরে নিয়েছি যে আমি চান্স পেয়েছি। মানে আপনি পরীক্ষা দিলেন রাজশাহীতে, কিন্তু চান্স হলো চট্টগ্রামে, ঠিক বুঝলাম। তখন খুলনা, চট্টগ্রাম, রাজশাহী কম্বাইন্ড একই পরীক্ষা, একই জায়গায় পরীক্ষা হতো, তারপরে ডিস্ট্রিবিউট হতো। আচ্ছা, আপনি চিটাগাংয়ে চান্স পেয়েছেন। চিটাগাংয়ে আমরা পাস করেছি হলো 2099 মেবি, 6 বছর। অনেক লস হয়ে গেল। বিআইটিতে যে আমি পড়ি যখন, তখন আমি আমার এক ভাইকে কাছেও রেখেছিলাম, কাছে রেখে বিআইটির স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। এতে আমার শোকজ খেতে হয়েছে, আমাকে করতে হয়েছে, কারণ ওই ছোটো ভাইটা আমার রুমে থাকতো, স্কুল ড্রেস পরে স্কুল করতো, সবাই বুঝে ফেলেছিল। হ্যাঁ, তো পরে থাকতে পারলো না। এইভাবে আমি আমার ছোট ভাইদেরকে আস্তে আস্তে ওদিকে আগাচ্ছিলাম, আর আমি এদিকে 99 পাস করে আসলাম। আচ্ছা, আমি যখন টিউশনি করি তখন থেকে আমি বাড়িতে সাপোর্ট করি কিছু টাকা পয়সা দিয়ে। হ্যাঁ, ঈদের সময় হলে মাংস কিনে দেই, বা মাঝে মধ্যে কিছু টাকা দিই। তো এইভাবে করতে করতে একটা ছোট চাকরি পেয়ে গেলাম। তো প্রাইভেট জব করতে করতে আমি হঠাৎ একটা সার্কুলার দেখি যে আপনার শিপিং মিনিস্ট্রি আন্ডারে ইঞ্জিনিয়ারের একটা ছিল, সার্কুলার ছিল, সেটাতে অ্যাপ্লাই করি। আর যখন আমি কোম্পানিতে চাকরি করি তখন আমার ডিউটি ছিল প্রাইম মিনিস্টার অফিসে।
প্রাইম মিনিস্টার অফিসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেনটেন্যান্স, কিছু আপনার সেন্ট্রাল এয়ার কন্ডিশন থাকে মেনটেন্যান্স, এবং প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত ডিউটি করা লাগতো, মানে রুম পর্যন্ত। আর আচ্ছা। ক্যাবিনেট মিটিং হলে তো সবার সাথে দেখা হতো, সব মিনিস্টারদের সাথে দেখা হতো। এইভাবে একটা ইয়ে তৈরি হয়ে গেল সেই সময়। আমাদের যে চাকরি হয়েছে, বাট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না মানে ব্যাড লাক। আমরা কেয়ারটেকার সরকার সময় হয়েছিলাম, পরবর্তী সরকার আসলো, অনেক একটা আশা, আমি যে গভর্নমেন্ট চাকরি পেয়েছি, অলরেডি সার্কুলার হয়ে গেছে ওদিকে, সবাই আশাহত হয়ে গেল। হওয়ার পরে আর তো আমার সরকারি চাকরি করার এজ নেই, তখন আবার চাকরি খোঁজার চেষ্টা করলাম। ওই চাকরি ওটা বাদ দিয়েছিলাম অলরেডি, ইতিমধ্যে বিয়ে করে ফেলেছি। আচ্ছা, আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছে, সেটা হলো যে যখন আমি ওই যে শহরে থাকার জন্য চেষ্টা করছিলাম, তখন আমার বর্তমান যে ফাদার ইন ল, শ্বশুর, ওনাকে কিন্তু বলেছিলাম, হ্যাঁ, ওনাদের গ্রামে একটা বাড়ি আছে, আবার শহরে একটা বাড়ি ছিল, যে আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন, আমি যাতে একটু দিন লেখাপড়া করতে পারি ভালোভাবে। উনি ব্যবস্থা করেছেন, অনেক উনি করেন নাই। তো একদম রিভেঞ্জ কাকে বলে দেখেন, আলটিমেট রিভেঞ্জ। তো এখন তো আমার চাকরি খুঁজতে হবে, আরেকটা ভালো কোম্পানিতে চাকরি হলো। চাকরি হওয়ার পরে আমি একটা সাবজেক্ট নিয়েছিলাম, আমি জানি না, আমার ওয়াইফ তখন অনার্সে পড়তেন আর কি। হঠাৎ করে একদম দেখি যে মানে ফার্নিচার সহ আমার শ্বশুর, আমার ওয়াইফ চলে আসছে সব কিছু নিয়ে। এসে যে মানে লেখাপড়া বন্ধ করে দিয়ে চলে আসলো। ওয়াইফরা রিচম্যান ছিলেন, সাপোর্ট দিতেন ভালো। তো আমি যেটা দেখলাম যে গভর্নমেন্ট প্রাইভেট জব করা সো টাফ। এখানে অনেক ফ্যাক্টর কাজ করে, কিছু লোকালিজম, গ্রুপিং, ওয়েলিং, বচিং, এগুলো বিশাল কাজ করে। তো আমি এমন এক জায়গায় চাকরিতে গেলাম, সেখানে 2 অঞ্চলের একটা গ্রুপিং ছিল, কারণ এটা একটা আমেরিকান কোম্পানি ছিল এবং স্ট্রং ট্রেড ইউনিয়ন ছিল, শ্রমিকদের খুব ইয়ে ছিল, এডুকেটেড লোকদের ওইখানে যেতে দিত না। তো ওইগুলো দেখলাম। আর প্রথমত আমি এগুলো পারতাম না, যে এই মানে বসিং করা, বোলিং করা, ভাই এগুলো পারতাম না। পলিটিক্যালের শিকার হয়ে অ্যাকচুয়ালি আমি আমাকে চাকরিচ্যুত করা হলো আর কি, সোজা কথা। তখন আমার কিন্তু বেবি একটা হয়ে গেছে, বেবি হয়েছে, এবং আমি ইয়েতে দিয়েছিলাম, পেলে গ্রুপে মেবি পড়ে। আমি কি করি ওই চাকরি পেয়ে যাই, করতে পারি না, আবার চিন্তা করি যে আমি এভাবে তো হয় না, আমি নিজেই কিছু করি। কিন্তু কী আইটেম করব, কি করব, কোন দিকে যাব, বিভিন্ন রকম চিন্তাভাবনা করে যে দিকে চাকরি করেছিলাম কিছুদিন, সেই দিকেই ব্যবসা করার প্ল্যান নিলাম। প্ল্যান নিয়ে আমি মোটামুটি। কিসের সেটা ব্যবসা? এটা হলো আপনার ফার্মাসিউটিক্যাল লাইনের। ফার্মাসিউটিক্যাল লাইনের ব্যবসা। ফার্মাসিউটিক্যাল লাইনে অ্যাজ ইঞ্জিনিয়ার হিসাবে অনেক কাজ থাকে এখানে। তো দেখি যেটা পাই আর কি। তো অনেক জায়গায় গেলাম, ঘুরলাম টুরলাম, অনেককে বললাম, কোনো কাজ পাই না। কত সালের দিকে আপনি বিজনেস শুরু করলেন? বিজনেস শুরু করলাম 2008-এর দিকে মেবি। 2008-এর দিকে, ওকে। তারপর? হ্যাঁ, ফ্যামিলি, আর একটা বাচ্চা মানে ইনকামিং। আমার ওয়াইফ খুবই হয়ে গেল। তো হঠাৎ করে আমার বড় ভাই, আমাদের ইনস্টিটিউশনের বড় ভাই, ওনার একটা ওয়েল নন কোম্পানি, ওনার ওইখানে একটা কাজ দিলেন। আচ্ছা। এটা হলো ওই ফার্স্ট কাজ আমার। সেই কাজটা ছিল কি, মানে আমাকে বললো যে হুট করে তো বড় হওয়া যায় না, ছোটোর থেকে হতে হবে, এভাবে কেউ কাজ দিবে না। তো বললাম যে যেটা দেন। তো বললো যে আমি এখানে নতুন কিছু বিল্ডিং করেছি, ফ্যাক্টরি হবে, এটার পেইন্টিং। ওই কোম্পানিতে গেলাম, ওনারা বললো এই ছেলে তো ইঞ্জিনিয়ার, কিন্তু কাজ তো সব মাটি কাটা থেকে শুরু করে সব কাজই করতে চাই আর কি। তো আমি বললাম যে অ্যাকচুয়ালি সবাই স্টার্টিংয়ে এই ছোটো কাজ দিয়ে শুরু করে, তা আমি যেহেতু এই লাইনে চাকরিও করেছি, আমার কি অভিজ্ঞতা আছে, আমরা দেখতে পারেন আর কি।
তখন আমার সোর্সিং করা শুরু করছি। সোর্সিং করে আমি চায়নায়, তো আমি সেই মিস জেন ট্যাং 2009 থেকে তার সাথে শুরু করেছি। টিল নাও আই এম ডুইং বিজনেস উইথ হার। খুব ভালো আমাকে সাপোর্ট দিয়েছে। কিসের বিজনেস এটা? এটা ছিল কিছু ফার্মাসিউটিক্যালে বিভিন্ন ধরনের মেশিনারিজ লাগে, ও কিছু কনজামুল আইটেম লাগে রেগুলার, আচ্ছা, এগুলো আপনি বিভিন্ন জায়গায় সাপ্লাই করেন? এগুলো সাপ্লাই। তো আমি প্ল্যান করলাম যে আমি চায়না থেকে ইম্পোর্ট করে বিভিন্ন জায়গায় আপনি সাপ্লাই করেন? সাপ্লাই। তো প্রথমে তার সাথে কথা বলে সে করলো, আমি শুরু করলাম। শুরু করে ওই যেখানে বিল্ডিংয়ের কাজ করেছি ওইখানে একটা অর্ডার পেয়ে গিয়েছি। আমি কিছু বড় বড় কোম্পানি যেগুলো, আমি কিন্তু এখন পর্যন্ত টপ 10-এর বাইরে খুব একটা কাজ করি না। টপ 10, টপ 20, টপ 12 এগুলোর ভিতরে আছি। টপ 10, টপ 12 এগুলো কি জিনিস? মানে 1 থেকে 10 ছিল বড় বড় কোম্পানি। এদেরকে আপনি প্রোডাক্ট সাপ্লাই দেন? হ্যাঁ, এদের সাথে কাজ করি। চায়না থেকে ইম্পোর্ট করেন? চায়না আছে, জাপান আছে, ইউকে আছে, আমেরিকান আছে। তো একবেলা ঠিকমতো খেতে না পাওয়া মানুষ আজকে আপনি হচ্ছে এইরকম একটা বিজনেসের সঙ্গে যুক্ত। yes, এটা বলার অপেক্ষা রাখে না, আপনার বিজনেসই আপনাকে বাড়ি করে দিয়েছে বা আপনি করতে পেরেছেন। ঢাকা শহর আপনার নিজের বাড়ি হয়েছে, বাড়ি বা ফ্ল্যাট যাই হোক না কেন হয়েছে, আমি খুব ছোট করে যদি বলি। আচ্ছা, আপনার গাড়ি হয়েছে, আপনার মা কি দেখে যেতে পেরেছে? হ্যাঁ, এখানে আমি আসছি। তো মোটামুটি টপ 10 সবার সাথে আমি পরিচিত, হুম। সব ভালো করছি। এবং ইউকের একটা বড় কোম্পানি আমাকে সাপোর্ট দেয়, আমেরিকার একটা বড় ব্র্যান্ডিং কোম্পানি আমাকে সাপোর্ট দেয়। কিন্তু এখন মাশাআল্লাহ আমার ছেলে আমার সাথে আসছে। হুম। আমি যে কারণে কথাগুলো বলতে আসছি সেটা হলো যে সেটা একটা কারণ। আর ওই ভাইদের জন্য আমি বেসিক্যালি লেখাপড়া করতে পেরেছিলাম, তাদেরকে স্মরণ করি। বিভিন্ন লোক বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে, কিন্তু মায়ের জন্য তেমন কিছু করতে পারলাম না। যখন আমি ব্যবসা শুরু করি, আমার ইচ্ছা ছিল এই ঘরটাই পে করেছিলাম, টিনের ঘর করে দিয়েছিলাম, যের পরে পাকা করে দেব। ব্রেন স্ট্রোক করেছিল। ব্রেন স্ট্রোক করেনি, তার আগে বারবার আমি বলেছিলাম যে আমার বাড়ি থেকে আমার হসপিটাল খুব কাছে। এরা হসপিটালে না নিয়ে অন্য এক জায়গায় নিয়ে গিয়েছিল। মাঝখানে প্রেশার বেড়ে বেড়ে স্ট্রোক করে ফেলছে। খুব কষ্ট পেল। বাবা বেঁচে আছেন? বাবা বেঁচে আছে, মা তো মারা গেল। হুম। ছোটো ভাইদের দায়িত্ব নিলাম। ছোটো ভাইরা মোটামুটি, ছোটো ভাই গভর্নমেন্ট জব করে, সম্পূর্ণ আমি লেখাপড়া করেছি। কেমিস্ট্রিতে পাশ করে, একটা ম্যাথে পাশ করছে। ছোটো 2 বোন করছে, আর এক ভাই আমার কাছে আছে, ডিপ্লোমা পড়ছে। তো আমার বাবা বেঁচে আছে। আমি বাবাকে খুব খোঁজ খবর নেই, প্রায় প্রতিদিনই ফোন দেই। কিছুদিন আগে আসছিল, ঢাকায় আসতে চায় না। আমি আসছিল যে আমার ঢাকাতে বাড়ি আছে, ফ্ল্যাট আছে। তো আমার মা দেখে নেই। আমার শাশুড়ি একবার দেখতে এসে দেখতে পানি, শাশুড়ি মরে গেছে। আমার শাশুড়ি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। আমি যদি শেষ প্রশ্নটা আপনাকে করি, এই গল্পটা আপনি কেন বললেন আজকে লাখ লাখ মানুষের কাছে? আমি দীর্ঘদিন ধরে আপনার কথাগুলো শুনি। গার্জেন অন্তত যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদেরকে শোনা উচিত বেশি করে। এখনকার দিনের স্টুডেন্টরা অল্পতেই অনেক কিছু পেতে চায়, ধৈর্য হারা, রেগে যায়, পড়তে চায় না, বা সামান্যতম অসুবিধায় পড়লে হাল ছেড়ে দেয়। আমার 2 ছেলে আছে, আমি বেশি কষ্ট পাই এই কারণে। আমার এক ছেলে এখানে আছে,
দুই ছেলে ঢাকায় ভালো স্কুল লেখাপড়া করে। বাট আমি এদেরকে আমার গল্প বলি, প্রায়ই বলি, আমার ডায়েরি করা আছে, তারা জানে। কিন্তু প্রতিটা মুহূর্তে যখন এই কথাগুলো বলে বা কাজগুলো করে, তখন আমি আমার অতীতে ফিরে চলে যাই। এই কষ্টটা আমাকে বেশি দেয়। হ্যাঁ, তাই মনে করি যে আমি অন্তত যারা এখনকার দিনের স্টুডেন্ট, যারা দরিদ্র ফ্যামিলির স্টুডেন্ট, বিশেষ করে আমার 2 ছেলে আছে। আমার বড় ছেলেটা খুব আশা ছিল যে ক্লাস 5 স্কলারশিপ পাবে, আমি অন্তত করতে পারি, বা ক্লাস 8 স্কলারশিপ পাবে। সেটাও হয়নি, ক্লাস 8-এরটাও হয়নি। সামনে এসএসসি পরীক্ষা আমি আশা হতো, কারণ আমি জানি আমি তো লেখাপড়া করেছি, সে কী রেজাল্ট করতে পারে আমার একটা আইডিয়া। বিভিন্নভাবে বোঝানো হইতেছে, স্কুলে খোঁজ খবর নিয়েছি, গিয়ে দেখি যে টিচাররা বলে আপনার ছেলে যাদের সাথে ঘুরে তারা হলে স্কুলে ব্ল্যাক লিস্টেড। তো এই যে খারাপ ছেলেদের সাথে মিশলে খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা, টেন্ডেন্সি। তো এই জন্য ওই গল্পগুলো বলি। আবার খারাপদের সাথে মিশলে অনেকে খারাপ হয় না। আমি যখন হলে ছিলাম, অনেক আমার রুমমেটরা অনেক কিছু করতো, আমি করতাম না। আমার ডিটারমিনেশনটা স্ট্রং ছিল, এটা একটা। মজিদ ভাই, একটা জিনিস কি, সেলফ রিয়েলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, ইয়েস, খুব ইম্পর্টেন্ট। কষ্টের মধ্যে আমরা কম বেশি সবাই থাকি, ইয়েস। কিন্তু ওই কষ্টটা থেকে বের হওয়ার যে রিয়েলাইজেশনটা, সেটা আল্লাহ না সবাইকে দেন না। এটা আপনি একদম বিভিন্ন জায়গাতে প্রমাণ পাবেন। আপনার এই যে 12 ভাই বোন, তার মধ্যে আপনি উঠে এসছেন বলে বাকি 4-5 জনকে আপনি তুলে নিয়ে আসতে পেরেছেন। অন্যদের দ্বারা কিন্তু সেটা হয় নাই। বা আপনার মতো পরিবারের গ্রামে আরও নিশ্চয়ই ছিল, তাদের কিন্তু হয়নি। তো আমি আজকে শুধু একটা কথাই বলতে চাই, যে একটা শান্ত নদীর মতো একটা ঢেউ গেছে, কিন্তু খুব গভীর একটা নদী, পুরো গল্পের মধ্য দিয়ে আমি এরকমই অনুভব করেছি। সেখানে শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চাই, যে নাথিং, পৃথিবীতে কোনো কিছুই আপনি টেকেন ফর গ্রান্টেড নিয়েন না, কোনো কিছুই নিয়েন না। কারণ যারা আজকে ব্লেজিং লেখাপড়ার খুব ভালো সুবিধা পাচ্ছেন, কোনো কিছু পাচ্ছেন, কালকেই সিচুয়েশন চেঞ্জ হয়ে যে ওটা আপনার কাছ থেকে চলে যাবে না, তার কোনো গ্যারান্টি নাই। আর যতটুকু পাচ্ছেন ততটুকু সদ্ব্যবহার করা যে খুবই জরুরি পরের স্টেপের জন্যে, এটা আজকের এই গল্প থেকে আমাদের শেখা উচিত। আপনার পুরো জীবন জুড়েই সংগ্রাম। আমি ভেবেছিলাম যে আপনি পাশ করে গেছেন, একটা ভালো চাকরি হয়ে যাবে, আরামে থাকতে পারবেন। না, আপনার চাকরির জায়গাতেও আমি দেখেছি ভয়ঙ্কর রকমের সংগ্রাম। কিন্তু আপনার এই যে টিকে থাকার ব্যাপারটা, যত প্রতিকূল অবস্থায় আসুক না কেন, আমাকে টিকে থাকতে হবে, এই টিকে থাকার রিওয়ার্ড বা পুরস্কারটা কিন্তু সৃষ্টিকর্তা পরবর্তীতে আপনাকে একদম নিজে হাতে দিয়ে দিয়েছেন। আপনি অর্থনৈতিকভাবে আপনার কমিউনিটিতে অনেকের জন্যই এখন উদাহরণ। এবং আপনি আপনার সন্তানকে নিয়ে যেটা বললেন, এটা বাংলাদেশের অনেক বাবা মায়েরই অনেক বড় আক্ষেপ। সেই জায়গাটাতে আজকের এই গল্পটা আমি বিশ্বাস করি অনেকের জন্যই অনেক বড় কিওর হিসেবে কাজ করবে। আমি ধন্যবাদ জানাই, আপনি আমাকে মেইল করেছিলেন, আমি মেইলটা পড়ার সঙ্গে সঙ্গে আমি রেসপন্স করেছি। কারণ আমি চাই যে বাংলাদেশের অসংখ্য এরকম অসাধারণ মানুষ আছেন, যাদের গল্পগুলো শুনলে আমরা নিজের জীবনে অনেক বেশি তৃপ্ত হতে পারি, অনেক বেশি মোটিভেটেড হতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি লাস্টে একটা কথাই বলতে চাই, সেটা হলো যে আমি যে কমিউনিটিতে আছি সেখানে প্রায় 80টা ফ্যামিলি বাস করে একই বিল্ডিংয়ে। আমি সেই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বর্তমানে। আমি চেষ্টা করি মাঝে মধ্যেই, বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলছেন, তার মধ্যে রংপুরে একটা ছেলে ছিল, বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাজেল, আমি এনাদেরকে এনে এই বাচ্চাদের সামনে একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য অনেক মেল করেছি, কিন্তু কেউ রেসপন্স করেনি। তো এইগুলো শোনা উচিত, এই গার্জেনদেরকে এবং স্টুডেন্টদেরকে শোনানো উচিত। আমিও এই কথাটা কোনো একটা এপিসোডে বোধহয় বলেছিলাম, যদি সম্ভব হয় আপনাদের স্কুলগুলোতে এপিসোডগুলো আপনারা দেখাবেন। অনেক স্কুলগুলোতে এখনও প্রজেক্টর আছে, বা হলে যে এই বিশেষ করে ব্র্যান্ডিং বাংলাদেশের এপিসোডগুলো, আমি সবসময় যে কথাটা বলি, পুঁথিগত বিদ্যা এটা অনেক প্রয়োজন, কিন্তু পুঁথিগত বিদ্যার চাইতেও জীবনমুখী যে বিদ্যা সেটা অনেক বেশি শক্তিশালী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করেছি, এবং আমার আগাগোড়া সব ফার্স্ট ক্লাস। কিন্তু আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে আমাকে একাডেমিক বিদ্যা যা শিখিয়েছে, তার চাইতে অনেক বেশি শিখিয়েছে আমার কাজ,
অনেক অনেক বেশি শিখেছে মানুষের জীবনের গল্প। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি ব্র্যান্ডিং বাংলাদেশ একটা নতুন সূচনা, এবং আমি ব্র্যান্ডিং বাংলাদেশের সবচেয়ে বড় টুইস্টের জায়গাটা হচ্ছে এটাই যে আমরা পুঁথিগত বিদ্যায় যেসব মানুষের জীবনী পড়ে বড় হয়েছে, যাদেরকে আমরা আইডল মনে করেছি, মোটা অঙ্কের বড় দাগের আইডল মনে করেছি, সেই সব মানুষদের জায়গা নিজেরা করে নেওয়া খুব টাফ। আমি জানি পৃথিবীতে খুব হাতে গোনা কিছু মানুষ, কিন্তু আমি পৃথিবীর অসংখ্য মানুষকে অসাধারণ মানুষ হিসেবে দেখাতে চাই ব্র্যান্ডিং বাংলাদেশে। এই অসাধারণ মানুষগুলো আমাদের হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে পুরো দেশ সুন্দর হয়ে যাবে, পুরো সমাজ সুন্দর হয়ে যাবে। মজিদ ভাই, অনেক ভালো থাকবেন আপনি, আপনার জন্য অনেক অনেক দোয়া। আপনাকে অনেক ধন্যবাদ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।